হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল আমাদের চ্যানেল নিট জেআরএফ এডুকেশন ক্লাসেসে। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন টপিক নিয়ে আমরা জানবো, শিখব, যতটা সহজে আমরা বুঝতে পারি সেই বিষয়টা সেটাই চেষ্টা করব। তো আমরা রিসার্চ নিয়ে স্টার্ট করেছি। আগের দিনে আমরা গ্রাউন্ডেড থিওরি শিখেছি, আজকে আমরা শিখব ন্যারেটিভ রিসার্চ। তার গ্রাউন্ডেড থিওরির পরে অর্থাৎ রিসার্চের যে ডিতে সেকেন্ডেই আছে ন্যারেটিভ রিসার্চ। তো আমরা ওটা দেখব। তো জানা যাক ন্যারেটিভ রিসার্চ কী। তো দেরি না করে চলো শুরু করি। ন্যারেটিভ রিসার্চ অর্থাৎ ন্যারেটিভ এই কথাটার অর্থ হচ্ছে বর্ণনামূলক। তো বর্ণনামূলক রিসার্চ, যখন রিসার্চার কোনো ঘটনা মানে এক্সপিরিয়েন্স, জীবনের এক্সপিরিয়েন্সকে ন্যারেট করে, যখন সেটাকে বর্ণনা করে, তখন সেটাকে আমরা বলি ন্যারেটিভ রিসার্চ। ন্যারেটিভ রিসার্চেতে বেসিক্যালি দেখা হয় যে প্রতিটা ব্যক্তি তার লাইফে কি কি এক্সপিরিয়েন্স করেছে সেটাকে যখন আমরা রিসার্চেতে বর্ণনামূলকভাবে লিখতে থাকি, সেটা হচ্ছে ন্যারেটিভ রিসার্চ। এখানে কি হয় যে এটা একটা মেথোডোলজি, ন্যারেটিভ রিসার্চ একটা মেথোডোলজি যার দ্বারা স্টোরির মাধ্যমে অন্যের জীবনের ঘটনাকে তুলে ধরা হয়। এবার যদি মনে হয় যে সেটা কীভাবে, সেটা হচ্ছে যে এবার লাইফের এক্সপিরিয়েন্স আমরা রিসার্চেতে ন্যারেট করবো। এবার সেটা লাইফের এক্সপিরিয়েন্স মানে কি সবার এক্সপিরিয়েন্স না, এমন ব্যক্তিদের এক্সপিরিয়েন্স বা এমন ব্যক্তির এক্সপিরিয়েন্স যার এক্সপিরিয়েন্সটা অন্যরা যদি জানে তাহলে ইনফ্লুয়েন্স হতে পারে বা তার লাইফেও কোনো পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে। সেটা সেই ধরনের আমরা ঘটনা, সেই ধরনের ব্যক্তির ঘটনা আমরা কিন্তু ন্যারেটিভ রিসার্চেতে রাখতে পারি। ঠিক আছে, এবার এক্ষেত্রে আর কি হয় যে ন্যারেটিভ রিসার্চ ব্যক্তির থেকে ডেটা কালেক্ট করে, সেই ডেটাকে নিয়ে লেখে এবং সেটাকে নিজের ভাষাতে বর্ণনা করে। মানে যে রিসার্চার হয় সেই রিসার্চার কী করে, প্রথমে তো ব্যক্তির কাছে, মানে যেই ব্যক্তির জীবনের ঘটনা লিখতে চাইবে সেই ব্যক্তির কাছে যায় এবং তারপরে তার জীবনের ঘটনাটাকে শোনে, তার সাথে বসে তার পুরো ঘটনাটাকে শোনে এবং তারপরে সেই ঘটনাটাকে রিসার্চার নিজের ভাষাতে গল্পের আকারেতে প্রকাশ করে এবং সেটাই একটা মানে রিসার্চ হিসেবে প্রকাশিত পায়, যেটা হচ্ছে ন্যারেটিভ রিসার্চ। যদি আমরা একটা উদাহরণ নিই, সেই উদাহরণটা যদি এরকম হয় যে ধরো একটা ছেলে ছিল যার নাম ছিল অশোক, যার বয়স বর্তমানে 26 বছর। তো সে যখন স্কুলে পড়তো তো সে ড্রাগ অ্যাডিক্টেড ছিল। কেমন? তো ড্রাগ অ্যাডিক্টেড ছিল এবং সে সেই ড্রাগ অ্যাডিক্টেড থাকার কারণে সে পড়াশোনায় মন দিতে পারতো না, তার পড়াশোনার রেজাল্ট খুব খারাপ হতো এবং সে আস্তে আস্তে মানে অবনতির তার হচ্ছিল এবং সে অন্য পথে চলে যাচ্ছিল। তো তারপরে সে কিছু কারণবশত সে ড্রাগ অ্যাডিকশান থেকে মুক্ত পায় এবং আস্তে আস্তে সে পড়াশোনা করে এবং পড়াশোনা করতে করতে বর্তমানে সে একজন বড় বিজনেসম্যান। তো তার সেই ড্রাগসের অ্যাডিকশানও নেই এবং সে তার যে পড়াশোনা করে সে জীবনে উন্নতিও করেছে। এবার রিসার্চার যদি ভাবে যে অশোকের জীবন কাহিনীটাকে রিসার্চার তুলে ধরে কি করবে না, সে অন্য স্টুডেন্টসরা যারা এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যারাও অলরেডি ড্রাগ অ্যাডিকশানেতে ভুগছে, যারা ভাবতে পারছে না যে কীরকমভাবে এখান থেকে বেরোবে, তো তাদের কাছে একটা ইন্সপিরেশন হতে পারে অশোক। তো সেই অশোকের ঘটনাটাকে রিসার্চার ঠিক করলো যে লিখবে। তো সেখানে রিসার্চার একটা কোয়েশ্চেন ফর্ম করলো ফার্স্টে, যে সে জানতে বা একটা প্রবলেম এখানে একটা এলো কি না, রিসার্চার জানতে চায় যে ড্রাগ অ্যাডিকশান থেকে কীভাবে মানে মুক্তি পাওয়া যায় বা পড়াশোনাতে যেরকম মানে অমনোযোগ একটা শিশু সে কীভাবে তার জীবনে মনোযোগ ফিরে পেতে পারে। তো সেখানে রিসার্চার কী করলো না, অশোকের সাথে দেখা করে অশোকের ইন্টারভিউ নিল। অশোক তার জীবনের সমস্ত কথা বলল। এখানে কিন্তু মানে
যে পার্টিসিপেন্ট হবে বা যে স্যাম্পেল হবে, এখানে স্যাম্পেল অশোক, তো সেই যে স্যাম্পেল হবে তাকেও কিন্তু সমান মানে কোঅর্ডিনেট করতে হবে রিসার্চারের সাথে। এখানে অশোক যদি বলতো যে না না আমি আমার জীবনের ঘটনাকে ডিক্লেয়ার করব না, আমি বলবো না কী হয়েছিল বা কী, তাহলে কিন্তু এই কাজটা করা যেত না। তো এই কাজটা করলে কিন্তু মানে যে পার্টিসিপেন্ট তাকেও সমানভাবে কোঅপারেট করতে হবে। তো অশোক বলল তার ঘটনা, এবং তারপরে রিসার্চার কী করলো যে অশোকের বন্ধুদের থেকেও ডেটা নিল, অশোকের ফ্যামিলির থেকেও জানলো, এবং পুরো বিষয়টা মানে ডেপথে গিয়েই জানতে হবে যে কী ঘটনা হয়েছিল শুরু থেকে, কেন সে ড্রাগস অ্যাডিক্টেড হয়, তারপরে তার কী চেঞ্জেস আসে লাইফে, কী এমন বিষয় যেটা তাকে মোটিভেটেড হতে সাহায্য করেছে, তারপরে সে কীভাবে পড়াশোনাতে মোটিভেশন ফিরে পেয়েছে এবং সে আজকে বড় বিজনেসম্যান হয়েছে। তো এই যে পুরো বিষয়গুলো রিসার্চার জানলো, এবং তারপরে রিসার্চার জানার পরে এই বিষয়টাকে ন্যারেট করলো, মানে বর্ণনামূলকভাবে লিখলো, নিজের ভাষায় লিখে এটাকে একটা রিসার্চ আকারেতে প্রকাশ করলো, যেটা থেকে কি হলো না বাকি যারা স্টুডেন্ট তাদের অনেক হেল্প হলো, আর অশোকের নিজের জীবনের ঘটনাও মানে একটা মোটিভেশন হিসেবে সবার সামনে একটা উদাহরণ হয়ে দাঁড়ালো, তাই না? অন্য স্টুডেন্টরাও এটা থেকে মোটিভেটেড হলো যে এইভাবেও মানে সফল হওয়া যায়, তো এই বিষয়টা জানলো। তো এটা হচ্ছে ন্যারেটিভ রিসার্চের একটা স্ট্রেংথ বলা যেতে পারে, একটা ভালো দিক বলা যেতে পারে, যে আমরা অন্য যে ইন্সপিরেশনাল যে ফিগার, যে ব্যক্তিত্ব, তাদের জীবনের ঘটনা আমরা জানতে পারি ন্যারেটিভ রিসার্চের ক্ষেত্রে। এবার ন্যারেটিভ রিসার্চের ক্ষেত্রে যে রিসার্চারই শুধু মানে অন্যের ঘটনাটাকে, অন্যের জীবনের এক্সপিরিয়েন্সটাকে লিখবে এমন না, কোনো ব্যক্তি তার নিজের জীবনের ঘটনা নিজেও লিখতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি নিজেই রিসার্চার হয়ে যাবে। কেমন? আর এই ন্যারেটিভ রিসার্চের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এর যে অবদান, মানে ন্যারেটিভ রিসার্চের যে অবদান বা এর যে পরিধি, এটা কিন্তু অনেক জায়গায়, সেটা মানে লিটারেচার থেকে স্টার্ট করে হিস্ট্রি, আর্ট, ফিল্ম, ফিলোসফি, সব জায়গাতে কিন্তু ন্যারেটিভ রিসার্চের অবদান ছড়িয়ে আছে। কারণ লিটারেচার বা হিস্ট্রি যদি আমরা বলি, যে হিস্ট্রিতে যেমন কোনো ব্যক্তিত্বের যে আমরা যে ঘটনাগুলো পড়ি, হ্যাঁ, যে হয়তো হিস্ট্রিতে যদি আমরা রবীন্দ্রনাথের যদি আমরা জীবন কাহিনী পড়ি, আমরা যখন পড়ি বা লিটারেচারেও যখন আমরা রবীন্দ্রনাথের জীবন কাহিনী পড়ি, বা রবীন্দ্রনাথ শুধু না তার মতন অনেক ব্যক্তিত্বের যখন আমরা জীবন কাহিনী পড়ি, তো সেগুলোকে, সেই জীবন কাহিনীগুলো লেখার জন্যও তো কোনো রিসার্চারকে স্টাডি করতে হয়েছে তার জীবন সম্পর্কে। তো তার জীবন সম্পর্কে স্টাডি করে রিসার্চার কিন্তু ন্যারেট করেছে ওটাকে, তো তারপরেই বইয়েতে প্রকাশ পেয়েছে, তো সেটা যেমন এক ধরনের ন্যারেটিভ রিসার্চ। তারপরে ফিল্মেও তাই, যে ফিল্ম যখন হয় কোনো একটা ঘটনাকে, কোনো একটা ব্যক্তির জীবনের ঘটনাকে নিয়ে যখন আমরা কোনো ফিল্ম দেখতে পাই, যেগুলো যেমন MS ধোনির যে আনটোল্ড স্টোরি, যেটা আমরা দেখলাম, তো সেটাও যেমন ধোনির মানে এক্সপিরিয়েন্সের একটা ঘটনা, মানে এক্সপিরিয়েন্স যেমন আমরা দেখলাম, এটাও কিন্তু এক ধরনের ন্যারেটিভ রিসার্চ। কারণ মানে কোনো ব্যক্তি, তিনিও এই বিষয়টাকে নিয়ে ধোনির সাথে বসে আলোচনা করে পুরো বিষয়টাকে জেনেছেন, তারপরে সেটাকে ফিল্মেতে দেখিয়েছেন, তো এটাও কিন্তু এক ধরনের ন্যারেটিভ রিসার্চ। তো আশা করছি ন্যারেটিভ রিসার্চ বোঝা গেল। আচ্ছা, এরপরে আমরা দেখব যে হোয়াই ইজ ইট কল্ড ন্যারেটিভ রিসার্চ, আমরা কেন এটাকে ন্যারেটিভ রিসার্চ বলি। আচ্ছা, ন্যারেটিভ মানে তো আমি আগেই জানলাম যে বর্ণনা, তো আমরা যেহেতু রিসার্চার যেহেতু কী করছে না, যে পার্টিসিপেন্ট বা যে স্যাম্পেল তার জীবনের ঘটনাটাকে ন্যারেট করছে, তার জীবনের ঘটনাটাকে, তার এক্সপিরিয়েন্সটাকে ন্যারেট করছে, বর্ণনা করছে, তো বর্ণনা করে একটা স্টোরি আকারেতে প্রদান করছে, তো এই জন্যই এটাকে বেসিক্যালি ন্যারেটিভ রিসার্চ বলা হয়। কেমন? আচ্ছা, তারপর দেখি যে হোয়েন ডাজ এ রিসার্চার ইউজ ন্যারেটিভ ডিজাইন, কখন একজন রিসার্চার ন্যারেটিভ ডিজাইনকে ইউজ করবে, যখন রিসার্চার চাইবে যে
কোনো একটা ব্যক্তিত্বের জীবনের ঘটনা সবার সামনে আসুক, এতে বাকিদের অনেক সাহায্য হয়। এবং এটা করার জন্য সবথেকে বড় কথা যে যার জীবনের ঘটনাকে ন্যারেট করবে তার সহমত থাকাটা দরকার, তার সাথে কোলাবোরেট করে রিসার্চার ন্যারেটিভ রিসার্চটা করবে। এবং এই পুরো বিষয়টা তখনই সম্ভব হবে যখন দুজনে, অর্থাৎ পার্টিসিপেন্ট এবং রিসার্চার দুজনে কোলাবোরেট করে কাজটা করবে। দুজনের সহমত থাকা খুব বেশি দরকার এবং দুজনে মানে একসাথে দুজনকে কাজটা করতে হবে। কারণ পার্টিসিপেন্ট নিজের জীবনের ঘটনা সঠিক না বললেও যেমন কাজটা হবে না, আর রিসার্চারকেও কিন্তু পার্টিসিপেন্ট যা বলছে সেই অনুযায়ী কাজ করতে হবে। তো দুজনের কোলাবোরেশন থাকাটা খুব দরকার। এর সাথে আমরা একটা জিনিস জেনে নিই যে ন্যারেটিভ রিসার্চের টাইপসগুলো কী কী, যেটা আমার এখানে লেখা হয়নি বাট আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে অটোবায়োগ্রাফি মানে কি, যে যখন রিসার্চার হয়তো নিজেই নিজের জীবনের ঘটনা লিখছে, বা কোনো ব্যক্তি যে নিজেই নিজের ঘটনা লিখছে, সেটাই হচ্ছে অটোবায়োগ্রাফি, সেখানে সেই রিসার্চার। তো এমন তো অনেক ব্যক্তিত্ব আছে যারা অটোবায়োগ্রাফি লিখে গেছে, যারা নিজের জীবনের ঘটনা নিজেই লিখে গেছে। যেমন রবীন্দ্রনাথ নিজের অটোবায়োগ্রাফি লিখে গেছে, যে তার ছোটোবেলা থেকে সে কীভাবে বড় হয়েছে, তার সমস্ত কিছু লাইফের এক্সপিরিয়েন্সেস, তার বাবার সাথে বেরোনোর সময় থেকে সে চারিদিকে কী দেখেছে, বা সে ছোটোবেলায় বাড়িতে কী দেখেছে, কীরকম পরিবেশে সে বড় হয়েছে, সে কোথায় কীরকম ফিল করেছে, তার সমস্ত কিছু সে নিজে লিখে গেছে। এটা একটা অটোবায়োগ্রাফি। এরকমই এমন অনেক ব্যক্তি আছে যারা কিন্তু নিজেদের জীবনের ঘটনা নিজেরা লিখে গেছে, এবং যেই জিনিসগুলো পড়ে, যে অটোবায়োগ্রাফিগুলো পড়ে স্টুডেন্টসরা মোটিভেটেড হয়, স্টুডেন্টসরা জানতে পারে যে এইভাবেও কিছু হতে পারে। তো এই অটোবায়োগ্রাফিও এক ধরনের ন্যারেটিভ রিসার্চ। এখানে কি হয় যে যে লেখক বা যে লিখছে সে নিজেই রিসার্চার, তো সে নিজেই নিজের জীবনের ঘটনা লিখছে। এছাড়াও কি বায়োগ্রাফিও এক ধরনের কিন্তু বায়োগ্রাফিতে যে ব্যক্তি সে নিজের জীবনের ঘটনা লেখে না, তবে তার জীবনের ঘটনাটা যখন অন্য কেউ লেখে, মানে এক্ষেত্রে কোনো একজন ব্যক্তির জীবনের ঘটনা যখন অন্য কেউ লিখছে, সেটা বায়োগ্রাফি। তারপরে কি লাইফ রাইটিং, পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল ন্যারেটিভ ইন্টারভিউস, পার্সোনাল ডকুমেন্টস অফ লাইফ, ওরাল হিস্ট্রি, এই সমস্ত বিষয় হচ্ছে ন্যারেটিভ রিসার্চ, এবং এগুলো ন্যারেটিভ রিসার্চের টাইপস হিসেবে বলা যেতে পারে, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম হচ্ছে অটোবায়োগ্রাফি এবং বায়োগ্রাফি। ঠিক আছে, অনেকে এরকম মনে হতেই পারে যে অটোবায়োগ্রাফি ন্যারেটিভ রিসার্চ নয়, কিন্তু অটোবায়োগ্রাফিও কিন্তু ন্যারেটিভ রিসার্চ। আচ্ছা, এরপরে আমরা দেখে নিই ক্যারেক্টারিস্টিক্স অফ ন্যারেটিভ রিসার্চ। তো কিছু ক্যারেক্টারিস্টিক্স, যেমন এটা ফ্লেক্সিবিলিটি আছে, এই রিসার্চটা করার জন্য ফ্লেক্সিবিলিটি আছে। তার কারণ হচ্ছে যে এটা রিজিড না, কারণ রিসার্চার যে লাইফের যে এক্সপিরিয়েন্স, পার্টিসিপেন্টের লাইফের যে এক্সপিরিয়েন্স, সেই পুরো এক্সপিরিয়েন্সটাই কিন্তু ফ্লেক্সিবিলিটির সাথে কাজটা করতে পারে, এবং সে এক্সপিরিয়েন্সগুলো সবটাই লিখতে পারে কোনো রকম রিজিডিটি ছাড়া। আর তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল, অর্থাৎ কি যে প্রত্যেকটা ব্যক্তি বা মানে আমরা যখন ন্যারেটিভ রিসার্চ করি সেখানে এটাই দেখি যে ব্যক্তি তার নিজের লাইফে কি এক্সপিরিয়েন্স করেছে, এই জিনিসটা হচ্ছে মূল বিষয়। তো এক্সপিরিয়েন্স অফ ইন্ডিভিজুয়ালিটি। তারপরে হচ্ছে লাইফ স্টোরিজ, আমরা তো বললামই যে লাইফের স্টোরিটা হচ্ছে মূল বিষয়, যে জীবনের যে গল্প, সেই গল্পটা লেখা, সেটা হচ্ছে মূল বিষয়। তারপর হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ, এটা একটা কোয়ালিটেটিভ রিসার্চ। আচ্ছা, তারপরে কি কোলাবোরেশন কি, যেটা যে রিসার্চার এবং পার্টিসিপেন্ট দুজনের সাথে কোলাবোরেট করে কাজটা করে। ঠিক আছে, এখানে কেউ মানে দুজনের সম্মতি নিয়ে একসাথে কাজটা করতে হবে। আর তারপরে কি এমফ্যাসাইজ অন লার্নিং, অর্থাৎ এই যে পুরো বিষয়টা সেটা কিন্তু রাইটিংয়ের ওপরেই নির্ভর করছে, যে রিসার্চার কতটা সঠিকভাবে কতটা ভালোভাবে লিখতে পারছে। কারণ যে বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি যেটাই করুক না কেন ন্যারেটিভ রিসার্চে, সেটাতে পুরোটাই কিন্তু লেখার ওপরেই ডিপেন্ড করছে, যে রিসার্চার কতটা জীবনের ঘটনাকে, গল্পকে, এক্সপিরিয়েন্সকে ভালোভাবে লিখতে পারছে। আরেকটা জিনিস হচ্ছে যে রিস্টোরি, যেটা এখানেতে
একটু অ্যাকচুয়ালি ওটা স্পেলিং মিস্টেক হয়েছে, যেটা হচ্ছে রিস্টোরি হবে ওটা। তো রিস্টোরি হচ্ছে বেসিক্যালি কি না, রিস্টোরি অর্থাৎ রিসার্চারের মানে রিসার্চার কী করছে, যে পার্টিসিপেন্টের কাছ থেকে ডেটাটা কালেক্ট করছে, তার স্টোরিটাকে কালেক্ট করছে, করার পরে সেটাকে নিজের মতন করে কিন্তু মানে কিছু ভাষার পরিবর্তন করে, মানে সব কিছু ওইভাবেই লিখবে না। যখন আমরা কারো জীবনের কোনো মানে কোনো বায়োগ্রাফি যখন আমরা পড়ি, তো তখন আমরা এরকমভাবে যে রিসার্চার যেটা বলেছে, মানে কি হয় যে পার্টিসিপেন্টের বা যে ব্যক্তির ঘটনা সেইভাবে সে যেভাবে বলেছে সেভাবেই লেখে না। সে লেখে, যে রিসার্চার হয় সে নিজের ভাষা ওখানে প্রয়োগ করে, সে কিছু শব্দ টার্ম যেগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে তার তো নতুন নিজের মতন টার্মকে ইউজ করে সে লেখে। তো ওটাকে ওই জন্য বলছে রিস্টোরি, অর্থাৎ মানে পুনরায় গল্পটাকে বানাচ্ছে, মানে এক ধরনের গল্প এবং সেটাকে পুনরায়। তার মানে কিন্তু এরকম নয় যে গল্প চেঞ্জ করে দিল, মাঝখানে এডিট করে দিল, একদম কিছু একটা গল্প বললো সেটা আলাদাই করে দিল, এরকম নয়, গল্পটা একই থাকবে, বাট রিসার্চার নিজের একটু ভাষার পরিবর্তন করে। তো এখন আমরা জেনে নিই যে স্টেজেস অফ ন্যারেটিভ রিসার্চ। প্রথমে কি না, আইডেন্টিফাই ফেনোমেনা, অর্থাৎ আমরা প্রথমে একটা ঘটনাকে স্থির করব যে কোন ঘটনাটাকে নিয়ে আমরা কাজ করব। তো যদি আমি একটা উদাহরণ নিই, যে আমি দেখতে চাই যে একজন টিচার যে 25 বছর বয়স অবধি হয়তো শিক্ষকতা 25 বছর শিক্ষকতা করেছে তার জীবনে, বা 30 বছর শিক্ষকতার জীবন, এবং সেই শিক্ষকতার জীবনে তার কি অভিজ্ঞতা হয়েছে, স্টুডেন্টদেরকে নিয়ে তার কি অভিজ্ঞতা হয়েছে। ক্লাসে তো বিভিন্ন রকম স্টুডেন্ট থাকে, তো তাদেরকে কীভাবে তিনি সামলেছেন বা ক্লাসরুম ম্যানেজমেন্ট করেছেন কীভাবে, কী তার অভিজ্ঞতা জীবনে। তো সেটা আমাকে একটা ফেনোমেনা ঘটনা আমি ঠিক করলাম যে আমি এটা এরকমভাবে রিসার্চ করব। তারপরে কিনা সিলেক্ট ইন্ডিভিজুয়াল, অর্থাৎ সেখানেতে আমি ঠিক করব যে আমি কোন টিচারকে নিয়ে কাজটা করব, আমি ইন্ডিভিজুয়ালকে বা ব্যক্তিকে আমি সিলেক্ট করলাম। তো তারপরে কিনা কালেক্ট দ্য স্টোরি, এখানে কী হবে না, ডেটাটাকে আমি কালেক্ট করছি, তার এবার ঘটনাটাকে গল্পটাকে আমি কালেক্ট করছি, তার সাথে ইন্টারভিউ নিয়ে সে তার জীবনের ঘটনাটা আমাকে বলছে যে এরকম হয়েছে তার জীবনে, সে এইভাবে ক্লাস করিয়েছে, এরকম স্টুডেন্ট সে জীবনে পেয়েছে। তো এটা তার ঘটনা সে বলছে। তারপরে কি যে কোলাবোরেটিভ উইথ দ্য পার্টিসিপেন্ট, তার সাথে আমিও কোলাবোরেট করছি, সে বলছে আমিও সেটাকে নিচ্ছি বা তার সাথে আমি সেইভাবেই আচরণ করছি ইন্টারভিউ নেওয়াকালীন। এবং ফাইনালি রাইট দ্য স্টোরি, এবং ফাইনালি কী করছি না, তার কাছ থেকে গল্পটা নেওয়ার পরে বা তার কাছ থেকে সমস্ত কিছু ডেটাটা নেওয়ার পরে, শোনার পরে আমি তার স্টোরিটাকে রাইট করছি, লিখছি, ন্যারেট করছি এবার এখানেতে। তো এটা এবার স্টেজ হিসেবে ন্যারেটিভ রিসার্চের স্টেজ হিসেবে অনেক জায়গাতে অনেক রকমভাবে অনেক কিছু পাওয়া যেতে পারে, বাট যেটা মানে মূল যেটা বিষয় ন্যারেটিভ রিসার্চের সেটা কিন্তু মাথায় রাখলেই হবে। এবং সেটা আমি যদি অন্যভাবেও বলি যে ফার্স্টে আইডেন্টিফাই প্রবলেম, ডেটা আইডেন্টিফাই প্রবলেম, তারপরে স্যাম্পল, তারপরে পপুলেশান, ডেটা কালেকশান, ডেটা অ্যানালাইসিস, এইরকমভাবেও কিন্তু হবে নর্মালি আর 5টা রিসার্চের মতনই। তবে এক্ষেত্রে যেহেতু এই রিসার্চের ধরনটা আলাদা বা ন্যারেটিভ রিসার্চের বিষয়টা একটু আলাদা, তো সেক্ষেত্রে কিন্তু আমি মানে যেটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে আসলে বিষয়টা কীরকম হয়। আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে ন্যারেটিভ রিসার্চে যে স্যাম্পলটা সিলেক্ট হয় সেটা কিন্তু পারপাসিভ স্যাম্পলিং সিলেক্ট হয়। আমি পারপাসিভ স্যাম্পলিং বলার সময় আমি আগেই বলেছিলাম যে কখন পারপাসিভ স্যাম্পলিং হয়, অর্থাৎ কোনো একটা উদ্দেশ্য অনুযায়ী যখন আমরা স্যাম্পলটাকে সিলেক্ট করি। এক্ষেত্রেও কিন্তু আমাদের উদ্দেশ্য অনুযায়ী আমরা স্যাম্পলটাকে সিলেক্ট করব, যে আমরা টিচারের জীবন কাহিনী মানে এই ধরনের বিষয়ে সামলেছে যে টিচার আমরা বা 25 বছর শিক্ষকতা করেছে এরকম টিচারকেই আমরা সিলেক্ট করব। সেক্ষেত্রে আমরা সেরকম ক্রাইটেরিয়া অনুযায়ী টিচারের কাছে যাব। তো এটা ওই জন্য পারপাসিভ স্যাম্পলিং। বা আমরা যদি চাইতাম যে আমরা কোনো একটা যেই মানে ওই যে ড্রাগস অ্যাডিক্টেড, আমি যেটা বললাম যে ড্রাগস অ্যাডিক্টেড যে বাচ্চা যে তার জীবনটাকে মানে এক রকম থেকে আরেক রকমই ঠিক করেছে, সেই বাচ্চাটাকে পাওয়ার জন্য আমাকে এই পারপাসটা ফুলফিল করার জন্য, অর্থাৎ ড্রাগ অ্যাডিক্টেড বাচ্চার পারপাসটা ফুলফিল করার জন্য আমাকে কিন্তু ওই ধরনের বাচ্চাকেই স্যাম্পল হিসেবে নিতে হতো। তো এই জন্য এটা পারপাসিভ স্যাম্পলিং। এগুলো হচ্ছে যে স্টেজেস বা স্টেপ। এরপরে হচ্ছে কি না এর কিছু স্ট্রেংথস এবং
উইকনেস। তো কিছু স্ট্রেংথ যেমন হচ্ছে এখানে কোলাবোরেশন হয়, অর্থাৎ যে রিসার্চারের সাথে স্যাম্পল বা পার্টিসিপেন্টের কোলাবোরেশন হয়। তারপরে হচ্ছে গিভস ভয়েস টু এডুকেটার্স, অর্থাৎ এটা একটা ভয়েস হিসেবে কাজ করে। মানে যেই ব্যক্তির আমরা স্টোরি লিখবো ওটা আমরা লিখছি, বাট তার ভয়েস ওটা, মানে সে যেটা তার জীবনে হয়তো বলে উঠতে পারেনি, বলতে পারেনি, আমরা তার কোথাও না কোথাও একটা ভয়েস হিসেবে কাজ করছি সবার সামনে পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে। একজন ব্যক্তি যে সারা জীবন স্ট্রাগল করেছে, তার ঘটনা সবাই জানে না, কিন্তু সেই ঘটনাটা যখন একজন রাইটার লিখছে, তার মানে সেই রাইটার কি না, তার ভয়েস হিসেবে কাজ করছে, তার ঘটনাটা সবার সামনে ছড়িয়ে দিচ্ছে। তারপরে হেল্প আদার্স আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, অর্থাৎ ন্যারেটিভ রিসার্চের ক্ষেত্রে মানে বাকিরা ন্যারেটিভ রিসার্চ পড়ে কিন্তু ঘটনা সম্পর্কে বুঝতে পারে, যেহেতু এটা একটা স্টোরি, তো এই ঘটনাটা সম্পর্কে বুঝতে পারে। ক্যাপচার এভরিডে ফ্যামিলিয়ার ডাটা, অর্থাৎ যখন আমরা ন্যারেটিভ রিসার্চ করি তখন কিন্তু ন্যারেটিভ রিসার্চে মানে আমরা কি করি যে মানে যে ডেটাটা কেমনভাবে কালেক্ট করব, রিসার্চার তার নিজের স্টোরিটা বলবে সেইভাবেই, আর স্টোরিটা কিন্তু সেইভাবেই বলতে হবে যাতে তার এভরিডে লাইফে কি কি হয়েছে সেগুলোও আমরা জানতে পারি। তার আমরা জানতে চাইছি যে সে তার জীবনে মানে কীভাবে একটা অভ্যাস থেকে বেরিয়ে গেল, বাট মাঝের কয়েকটা দিন সে হয়তো স্কিপ করে দিল আমাকে বলার সময়, সেভাবে তো হবে না, তাকে পুরোটা কিন্তু ডিটেলসে আমাকে বলতে হবে যে আমি এইভাবে এই দিনগুলো এরকম সমস্যার মধ্যে দিয়ে গেছি, তারপরে আমার লাইফে এই চেঞ্জেসগুলো এসছে, এগুলো কিন্তু ডিটেলসে বলতে হবে। তাই জন্য বলছে যে ক্যাপচার এভরিডে ফ্যামিলিয়ার ডেটা। আর উইকনেস এর কিছু মানে দুর্বলতা কি, সেটা হচ্ছে যে পার্টিসিপেন্টস মে ফেক দ্য ডেটা, মানে যে পার্টিসিপেন্ট মানে যে স্যাম্পল এখানে সে কিন্তু ফেকও হতে পারে। তার যে যেগুলো বলছে ডেটাগুলো দিচ্ছে সেটা যে সবসময় সঠিক ডেটা দিচ্ছে সেটা কিভাবে মানে বুঝবো, সেটা ফেকও হতে পারে। হ্যাঁ, হয়তো সে নিজের কিন্তু একটু বাড়িয়ে চড়িয়ে কিছু দুটো ভালো কথা বলে দিল, কি দুটো নেগেটিভ কথা বলে দিল, তো ওটা ফেকও হতে পারে ডেটাটা, কারণ তার নিজের লাইফ, সে নিজে ফেক কথাও বলতে পারে। তারপরে হচ্ছে কি যে ওনারশিপ অফ দ্য স্টোরি, অর্থাৎ এখানে হচ্ছে গল্পের মালিকানা, অর্থাৎ যার নিয়ে স্টোরিটা, তার মানে যার নিয়ে স্টোরিটা সেই তো সেই গল্পটার মালিক, তো একটা গল্পের মালিকানা একটা ব্যাপার থাকে। তো এটাই হচ্ছে যে এগুলোই হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, এবং এটাই ন্যারেটিভ রিসার্চ। তো আজকের যে ন্যারেটিভ রিসার্চ ডিজাইন সেটা এতটাই, আশা করছি তোমরা বুঝতে পারলে, আমি বোঝাতে পারলাম ন্যারেটিভ রিসার্চ। তো আরও যদি কোনো অসুবিধা থাকে বুঝতে, তো তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।